শহরের পিচঢালা রাস্তায় যখন অন্ধকারের চাদর নামে তখন তার রাজপথগুলো যেমন শান্ত দেখায় তেমনি তার অলিগলিতে লুকিয়ে থাকে কত না বলা বিভীষিকা। মানুষে মানুষে বিশ্বাসের সুতো যখন ছিঁড়ে যায় তখন এই ইট পাথরের জঙ্গল যেমন নিষ্ঠুর হয়ে ওঠে, ঠিক তেমনি কোনো এক অখ্যাত মানুষের হাত ধরে বেঁচে থাকে মানবতার শেষ আলোটুকু। আজ আপনাদের শোনাব তিলোত্তমা কলকাতার রাজপথের এমন এক আশ্চর্য সত্য কাহিনী যা শুনলে আপনার গায়ে রোম খাড়া হয়ে যাবে। এক লহমায় মানুষের প্রতি আপনার ঘৃণা যেমন জন্মাবে, তেমনি এক সাধারণ মানুষের অসাধারণ নিঃস্বার্থ কাজ দেখে আপনার চোখও ভিজে উঠবে মানবতার পরম তৃপ্তিতে। বন্ধুরা, এই ঘটনাটি মহানগর কলকাতার একটি বাস্তব জীবনের কাহিনী। ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় 11টা। একটি নিঝুম ও জনমানব শূন্য পথে একটি মেয়ে নিজের জীবন বাঁচানোর তাগিদে পাগলের মতো ছুটে চলছিল। তার পায়ে কোনো জুতো বা চটি ছিল না। সম্ভবত প্রাণ ভয়ে দৌড়নোর সময় সেগুলো কোথায় যে হারিয়ে গিয়েছিল তার কোনো হদিশ ছিল না। মাথার চুলগুলো ছিল অগোছালো ও অবিন্যস্ত। পরিধেয় পোশাকে লেগেছিল অনেকটা ধুলোবালি, আর তার বুকটা এমনভাবে ওঠানামা করছিল যেন তীব্র শ্বাসকষ্টে এখনই দম ফেটে যাবে। সে বিরামহীনভাবে বারে বারে নিজের পিছন দিকে ফিরে তাকাচ্ছিল এবং আতঙ্কে তার দৌড়নোর গতি আরও বাড়িয়ে দিচ্ছিল। তার মনে হচ্ছিল এক মুহূর্তের জন্য থেমে যাওয়া মানেই হল জীবনের সব শেষ হয়ে যাওয়া। মেয়েটির নাম ছিল অনামিকা। মাত্র কিছুক্ষণ আগে পর্যন্ত সে একটি অন্ধকার ঘরে বন্দী অবস্থায় ছিল, আর বর্তমানে সে মুক্ত আকাশের তলায় নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মরণপণ লড়াইয়ে দৌড়ে চলেছে। অন্ধকার থেকে দুজন লোক তাকে লক্ষ্য করে কেড়ে আসছিল এবং তাদের ভয়ানক চিৎকার রাতের নিস্তব্ধতাকে যেন টুকরো টুকরো করে দিচ্ছিল। কতদূর পালাবি তুই? ধর ওকে! এই হুঙ্কার শোনামাত্রই অনামিকার অবসন্ন পায়ে যেন পুনরায় অলৌকিক কোনো শক্তি ফিরে আসছিল। সে কিছুতেই ভেবে পাচ্ছিল না যে এই বিপদের সময় সে ঠিক কোন দিকে যাবে, কোন অপরিচিতের দরজায় একটু আশ্রয়ের জন্য কড়া নাড়বে কিংবা কার কাছে সাহায্যের আর্জি জানাবে। তার দুপাশে আকাশচুম্বী সব অট্টালিকা দাঁড়িয়েছিল, কিন্তু প্রতিটি ঘরের দরজা ছিল ভেতর থেকে শক্ত করে বন্ধ। জানলার কাচের ওপারে ছিল শুধু অন্ধকার, আর রাজপথে সাহায্য করার মতো কোনো জনপ্রাণীর চিহ্নটুকুও নজরে আসছিল না। প্রতিটি পলে পলে তার প্রাণবায়ু যেন শুকিয়ে আসছিল, পিপাসায় গলা কাঠ হয়ে গিয়েছিল এবং আতঙ্কে চোখের সামনে সে সব আবছা দেখতে শুরু করেছিল। হে ঈশ্বর, দয়া করে আমাকে আজ রক্ষা করো, আমি তো তবে আজ মরেই যাব। সে ডুকরে কাঁদতে কাঁদতে আপন মনেই বিড়বিড় পড়ছিল। যন্ত্রণায় তার পায়ের পাতা এত বেশি অবশ হয়ে গিয়েছিল যে সে বারবার হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল, কিন্তু তবুও হার না মেনে সে দৌড়াতে থাকল। ঠিক সেই সংকটের মুহূর্তে দূর থেকে একটি অটোর উজ্জ্বল হেডলাইট দেখা গেল, যা দ্রুত গতিতে সেই অভিশপ্ত রাস্তার দিকেই এগিয়ে আসছিল। অনামিকার কাছে ওই আলোর বিন্দুটিই ছিল তার জীবনের শেষ আশা, কারণ এই অটোটি যদি একবার তাকে না থামিয়ে চলে যেত তবে সম্ভবত তার রক্ষা পাওয়ার আর কোনো উপায় অবশিষ্ট থাকত না। সে নিজের শরীরের অবশিষ্টাংশ শক্তি একত্রিত করে একেবারে রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়িয়ে পড়ল এবং দুই হাত ওপরে তুলে সংকেত দিতে শুরু করল। তার দুই চোখে তখন চূড়ান্ত ভয়ের পাশাপাশি সাহায্যের জন্য এক অন্তিম আকুতি ফুটে উঠছিল। অটোর চালক এই আকস্মিকতায় হঠাৎ কষে ব্রেক চাপলেন। চাকার ঘর্ষণের কর্কশ শব্দ সেই জনশূন্য পথে প্রতিধ্বনি তুলল। আরে দিদিমণি, আপনি কি মরার শখ হয়েছে নাকি? অটোচালক কিছুটা বিরক্ত ও রুক্ষ স্বরে চেঁচিয়ে উঠলেন, কিন্তু পরক্ষণেই যখন তার নজর অনামিকার মুখাববের ওপর পড়ল সে থমকে গেল। অনামিকার মুখ তখন ফ্যাকাশে সাদা হয়ে গিয়েছিল, কান্নায় চোখ দুটো ফুলেছিল, আর সে থরথর করে কাঁপছিল। অনামিকা মুখে কোনো শব্দ উচ্চারণ করতে পারল না, তার ওষ্ঠদয় থরথর করে কাঁপছিল, কণ্ঠস্বর যেন গলার গভীরেই কোথাও দলা পাকিয়ে আটকে গিয়েছিল। সে শুধু কম্পিত আঙুলে পিছনের অন্ধকার পথের দিকে ইঙ্গিত করল এবং প্রায় জ্ঞান হারানোর মতো টলটে টলটে অটোর পেছনের সিটে গিয়ে বসে পড়ল। ভাইয়া, দয়া করে আমাকে এখান থেকে দূরে নিয়ে চলুন, ওরা আমাকে। তার এই ভাঙা ও করুণ স্বর শুনে অটোর চালকের মুখের ভাব মুহূর্তে পাল্টে অত্যন্ত গম্ভীর হয়ে গেল। সে কালক্ষেপণ না করে তৎক্ষণাৎ অটোটি ঘুরিয়ে নিল এবং ইঞ্জিনের পুরো শক্তি কাজে লাগিয়ে দ্রুত বেগে সেখান থেকে প্রস্থান করল। কিছুক্ষণ পর্যন্ত পেছন থেকে কারো দৌড়ে আসার শব্দ আর অকথ্য গালিগালাজের অস্পষ্ট ধ্বনি ভেসে আসছিল, কিন্তু তারপর সব কিছু ধীরে ধীরে নৈঃশব্দে বিলীন হয়ে গেল। অনামিকা তখন এতটাই আতঙ্কগ্রস্ত ছিল যে একবার পেছন ফিরে তাকানোর দুঃসাহসও করতে পারছিল না। তার সারা শরীর কাঁপছিল, হৃৎস্পন্দন এত তীব্র বেগে হচ্ছিল যে মনে হচ্ছিল এখনই তা বুকের পাঁজর ভেঙে বাইরে বেরিয়ে আসবে। প্রায় 15 মিনিট নিরন্তর পথ চলার পর অটোটি একটি ঝলমলে আলোকিত রাস্তায় এসে থামল, যেখানে কিছু দোকানপাট খোলা ছিল এবং বেশ কিছু মানুষের আনাগোনা দেখা যাচ্ছিল। এই জনপদে এসে প্রথমবার অনামিকার অবচেতন মন অনুভব করল
যে সে হয়তো এ যাত্রায় প্রাণে বেজে গিয়েছে। এখন আর আপনি বিচলিত হবেন না দিদিমণি, এখানে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। অটোচালক অত্যন্ত কোমল ও শান্ত স্বরে আশ্বস্ত করল। অনামিকা তখনও কাঁপছিল, তার হাতের তালু বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল এবং চোখ থেকে অবিরল অশ্রুধারা বইছিল। অটোচালক পাশের একটি দোকান থেকে এক বোতল পানীয় জল কিনে এনে তার হাতে ধরিয়ে দিল। একটু জল খেয়ে নিজেকে শান্ত করুন, সে মমতার সাথে বলল। অনামিকা বোতলটি হাতে পাওয়া মাত্রই যেন মরুভূমির পিপাসার্তের মতো জল খেতে লাগল। মনে হচ্ছিল সে কত দীর্ঘ সময় ধরে তৃষ্ণার্ত ছিল। কয়েক চুমুক জল পেটে যাওয়ার পর তার অস্থির নিঃশ্বাস কিছুটা স্থিত হল, যদিও বুকের ভেতরে ভয়ের কম্পন তখনও থামেনি। আপনার নাম কি? অটোচালক অত্যন্ত সতর্কতার সাথে জিজ্ঞেস করল। অনামিকা, সে বহু কষ্টে অস্ফুট স্বরে নিজের নাম বলল। আমি মনসুর, আপনি ভয় পাবেন না দিদিমণি, আমি নিরাপদে আপনাকে গন্তব্যে পৌঁছে দেব। কিন্তু আসলে কি ঘটেছিল? এই প্রশ্নটি শোনামাত্রই অনামিকার দু চোখ আবার প্লাবিত হল। সে বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল, যেন উপযুক্ত শব্দ খুঁজে পাচ্ছে না। তারপর আচমকাই তার সব ধৈর্যের বাঁধ ভেঙে গেল এবং সে কান্নায় ভেঙে পড়ল। আমার সব স্বপ্ন ধুলোয় মিশে গেছে, আমি জীবনে অনেক বড় ভুল করে ফেলেছি। তার কথাগুলো যন্ত্রণায় ভেঙে আসছিল, কিন্তু তার গভীরতা ছিল স্পষ্ট। মনসুর চুপচাপ বসে রইল। সে কোনো পাল্টা প্রশ্ন করল না বা তাকে কোনো প্রকার তাড়া দিল না। বেশ কিছুক্ষণ পর অনামিকা নিজেকে কিছুটা সংযত করার চেষ্টা করল এবং ধীর অথচ বিষণ্ণ কণ্ঠে বলল, আমার বাড়ি আসলে শিলিগুড়িতে। তার মস্তিষ্কে তখন ফেলে আসা দিনের স্মৃতির কোঠার দরজাগুলো একে একে খুলে গেল। সে অত্যন্ত সচ্ছল ও শিক্ষিত একটি পরিবারের সন্তান ছিল। বাবা সরকারি দপ্তরে কর্মরত ছিলেন এবং মা পরম মমতায় সংসার আগলে রাখতেন। সে ছিল তাদের আদরের একমাত্র কন্যা, যার কারণে শৈশব থেকেই সে প্রচুর ভালোবাসায় শিখতে হয়ে বড় হয়েছিল। বাড়িতে তার প্রতিটি ছোটখাটো আবদার নিমেষে পূরণ করা হতো এবং সম্ভবত এই আতিশয্যের কারণেই সে জীবনের কোনো কিছুর গুরুত্ব বুঝতে শেখেনি। অনামিকা অপরূপা সুন্দরী ছিল। স্কুল থেকে শুরু করে মহাবিদ্যালয় পর্যন্ত সবাই তার রূপের মোহময়ী প্রশংসা করত এবং সে এই বিশেষ গুরুত্ব পাওয়ার অভ্যাসে মগ্ন হয়ে গিয়েছিল। ধীরে ধীরে তার মনে এই বিশ্বাস জন্মাল যে সে সাধারণ মানুষের চেয়ে অনেক আলাদা এবং তার ভাগ্য কোনো সাধারণ জীবনের জন্য লেখা হয়নি। যখনই তার বিয়ের জন্য আলাপ আলোচনা শুরু হতো, সে প্রতিটি পাত্রের মধ্যেই কোনো না কোনো ত্রুটি বের করে দিত। কেউ তার পছন্দের চেয়ে কম উপার্জন করত, কারো চেহারা তার মতো রাজকীয় ছিল না, আবার কেউ বা তার আভিজাত্যের উপযুক্ত ছিল না। বাবা মা বহুবার বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সে কারোর কথাই গ্রাহ্য না করে রাজের হাত ধরে কলকাতায় চলে এলো। সে ভেবেছিলে তার জীবন এবার কোনো উপন্যাসের মতো সুন্দর হয়ে যাবে, কিন্তু সে ঘূর্ণাক্ষরেও বুঝতে পারেনি যে সে স্বপ্নের মহানগরীতে নয়, বরং এমন এক বিপজ্জনক চোরাবালিতে পা রেখেছে যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। আজ তার সেই ভুলের কারণেই সে মাঝরাতে এক অপরিচিত শহরের রাজপথে নিজের অস্তিত্ব বাঁচাতে দৌড়াচ্ছিল এবং সে নিজেও অনুধাবন করতে পারছিল না যে তার জীবনটা ঠিক কোন মোড়ে এসে থমকে দাঁড়ালো। কলকাতায় আসার পর প্রাথমিক কয়েকটা দিন তার কাছে সত্যিই রূপকথার মতো মনে হয়েছিল। রাজ তাকে শহরের বড় বড় শপিং মল, গঙ্গার ধার আর আলোকোজ্জ্বল পার্কগুলোতে ঘুরতে নিয়ে যেত। সে সর্বত্র মানুষের সাথে এমন আভিজাত্যের সাথে কথা বলতো যেন সে মস্ত বড় কোনো ব্যক্তিত্ব, আর অনামিকাকেও সেই আভিজাত্যের অংশীদার করে গর্বিত বোধ করাত। অনামিকার মনে হচ্ছিল তার নেওয়া সিদ্ধান্তটিই জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্ত ছিল এবং সে এখন সেই সব মানুষকে ভুল প্রমাণ করে দেবে যারা তাকে বাধা দিয়েছিল। কিন্তু তিলে তিলে এই চাকচিক্য ধূসর হতে শুরু করল। কয়েক সপ্তাহ অতিবাহিত হওয়ার পরই রাজের আসল কদর্য রূপটা বেরিয়ে আসতে শুরু করল। সে গভীর রাতে ঘরে ফিরত, অধিকাংশ সময় নেশায় চূর হয়ে থাকত এবং সামান্য কারণেই অনামিকার ওপর প্রচণ্ড রাগ দেখাত। যখনই অনামিকা তার কাজের প্রগতি সম্পর্কে জানতে চাইত, সে এড়িয়ে যেত অথবা কর্কশ গলায় বলতো যে সে বেশি প্রশ্ন করা মোটেও পছন্দ করে না। এমনকি সংসারের খরচও ধীরে ধীরে অনামিকার বাবার দেওয়া টাকা থেকে চলতে শুরু করল, কারণ রাজের কোনো নিয়মিত আয়ের উৎস ছিল না। ঠিক তখনই প্রথমবার অনামিকা অনুভব করল যে কোথাও একটা ভয়ানক ভুল হয়ে গেছে। একদিন অনামিকা সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করল যে তাকে সিনেমার জগতে পরিচিত করানোর পরিকল্পনাটি কত দূর এগোল। রাজ হঠাৎ অগ্নিশর্মা হয়ে বলল যে চলচ্চিত্র জগৎ কোনো ছেলে খেলা নয়, এখানে প্রতিষ্ঠা পেতে বছরের পর বছর ধৈর্য ধরতে হয়।
সেই দিনই সে প্রথমবার অনামিকার কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করল এবং জানালো যে একটা অত্যন্ত জরুরি কাজ আটকে আছে। অনামিকা সরল বিশ্বাসে তার গয়নার বাক্স থেকে একটি দামি হার খুলে তাকে দিয়ে দিল, কারণ সে ভেবেছিল স্বামীর বিপদে পাশে দাঁড়ানোই স্ত্রীর শ্রেষ্ঠ ধর্ম। কিন্তু এরপর থেকে এটি একটি নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হল। টাকা ফুরিয়ে গেলেই রাজ আবার নতুন করে দাবি করত, আর অনামিকা অসম্মতি জানালে তার ওপর মানসিক নির্যাতন চালাত। দিন গড়ানোর সাথে সাথে অনামিকার মনের ভেতরে ভয়ের সঞ্চার হতে লাগল। সে সারাদিন ঘরের 4 দেওয়ালের মধ্যে বন্দী হয়ে থাকত, কাউকেই চিনত না এবং বাইরে একাকী বেরোতেও ভয় পেত। বহুবার তার মনে হয়েছিল বাবার নম্বরে একটা ফোন করে সাহায্য চাইবে, কিন্তু প্রতিবারই তার নিজের জেদ ও দম্ভের কথা মনে পড়ে যাচ্ছিল এবং সে নিজেকে থামিয়ে দিচ্ছিল। তার মনে হচ্ছিল যদি সে এখন সাহায্য চায় তবে বাড়ির সবাই তাকে বিদ্রূপ করবে এবং বলবে যে সে ভুল সিদ্ধান্ত নিয়েছিল। তাই সে নীরবে সবকিছু সহ্য করতে লাগল, কিন্তু মানসিকভাবে সে সম্পূর্ণ ভেঙে পড়ছিল। এখন তার নিজের সেই শিলিগুড়ির শান্ত বাড়িটির কথা খুব মনে পড়ত, যেখানে অন্তত প্রাণ হারানোর ভয় ছিল না। এক গভীর রাতে রাজ প্রচণ্ড নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে নিজের মনে বিড়বিড় করতে লাগল যে সে ঋণের জালে আষ্টে পিষ্টে জড়িয়ে গেছে। অনামিকা এটি শুনে শিউরে উঠল এবং জিজ্ঞেস করল কিভাবে এত দেনা হল। রাজ কোনো সদুত্তর দিল না, শুধু এই হুমকি দিল যে কিছু প্রভাবশালী লোকের টাকা অবিলম্বে ফেরত দিতে হবে, নতুবা তারা তাকে নিশ্চিহ্ন করে দেবে। সেই রাতে অনামিকার চোখের পাতা এক হল না, কারণ তার মনে বারবার একই ভীতি দানা বাঁধছিল যে সামনে হয়তো ভয়াবহ কিছু ঘটতে চলেছে। পরদিন দুপুরবেলা রাজ হঠাৎ নির্দেশ দিল যে আজ বিকেলে কিছু লোক টাকা নিতে আসবে এবং অনামিকাকেই তাদের সাথে কথা বলে বিষয়টির সমাধান করতে হবে। অনামিকা অত্যন্ত আতঙ্কিত হয়ে জানালো যে সে অচেনা পুরুষদের সাথে একা কথা বলতে পারবে না, কিন্তু রাজ অত্যন্ত কঠোর ও কর্কশ স্বরে শাসালো যে যদি সে কথা না বলে তবে ওই লোকগুলো বাড়িতে চড়াও হয়ে অশান্তি সৃষ্টি করবে। তার দু চোখে অস্থিরতার চেয়েও এক রহস্যময়ী নির্দয়তা ফুটে উঠেছিল, যা অনামিকাকে আড়ষ্ট করে দিল। উপায় না দেখে সে রাজি হয়ে গেল, কারণ সে ভেবেছিল হয়তো এভাবেই এই সমস্যার অন্তিম সমাধান হবে। তার বিন্দুমাত্র কল্পনাতেও ছিল না যে সে আসলে নিজের অজান্তেই নিজেকে কত বড় বিপদের মুখে সঁপে দিতে চলেছে। সন্ধ্যা নামার সাথে সাথেই রাজ তাকে একটি অটোতে তুলে দিয়ে শহরের এক নির্জন ও পরিত্যক্ত প্রান্তে নিয়ে গেল। পুরো রাস্তা সে মুখে কুলু পেটে বসেছিল। না সে অনামিকাকে কোনো অভয় দিল, না তার আতঙ্ক দূর করার চেষ্টা করল। অনামিকা বারবার মিনতি করছিল যে তারা ঠিক কারা, আর কেনই বা তাকে একাকী তাদের মুখোমুখি হতে হবে। কিন্তু প্রতিবারই রাজ যান্ত্রিকভাবে শুধু একটি কথাই বলছিল, তুমি শুধু গিয়ে আশ্বস্ত করবে যে তাদের পাওনা টাকা দ্রুত মিটিয়ে দেওয়া হবে। তার কণ্ঠে আগেকার সেই আধুরে সুর ছিল না, বরং ছিল এক পাথুরে রুক্ষতা। সেই মুহূর্তে অনামিকা প্রথমবার শিহরিত হয়ে অনুভব করল যে সে রাজ নামের এই লোকটিকে আদৌ চেনে না, যার সাথে সে 7 পাকে বাধা পড়ার স্বপ্ন দেখেছিল। কিছুক্ষণ পর অটোটি একটি বহু পুরনো ও জীর্ণ অট্টালিকার সামনে গিয়ে থামল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার ছিল এবং অধিকাংশ জানলার কপাট ছিল বন্ধ। রাজ তাড়াহুড়ো করে নেমে বলল যে ওই লোকগুলো 3 তলায় অবস্থান করছে, আর তাকে একাই সেখানে গিয়ে দরবার করতে হবে। অনামিকা ভয়ার্থ অবস্থায় রাজের হাত শক্ত করে ধরে বলল যে সে একা ওপরে যাবে না। রাজ এক হ্যাচকা টানে হাত সরিয়ে নিল এবং ক্রুদ্ধ স্বরে বলল যে যদি সে অবাধ্য হয় তবে ওই লোকগুলো তাকে জীবিত রাখবে না। তার চোখে তখন ভয়ের চেয়েও বেশি লোভ আর শঠতা চিকচিক করছিল। নিরুপায় হয়ে অনামিকা ধীর পায়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করল, কিন্তু প্রতিটি সিঁড়ির ধাপ অতিক্রম করার সময় তার বুকের ভেতরের ধুকপুকানি অসহনীয় পর্যায়ে পৌঁছে গিয়েছিল। 3 তলায় পৌঁছে সে অত্যন্ত কম্পিত হস্তে কাঠের দরজায় শব্দ করল। দরজা খোলার সাথে সাথেই ভেতরে ধোঁয়ায় আচ্ছন্ন ঘরে বসে থাকা 3 জন লোক তাকে পৈশাচিক দৃষ্টিতে মেপে নিতে লাগল। তাদের দৃষ্টিতে ন্যূনতম কোনো সৌজন্য ছিল না, বরং ছিল এক হাড়হিম করা শীতলতা ও পাশবিক হাসির মিশেল। অনামিকা নিজের সর্বস্ব সাহস পুঁজি করে বলল যে রাজ কিছুদিনের মধ্যেই আপনাদের সব পাওনা মিটিয়ে দেবে, দয়া করে আমাদের একটু সময় দিন। তারা একে অপরের দিকে অর্থবহ দৃষ্টিতে তাকিয়ে কুৎসিতভাবে হাসতে লাগল, যেন তারা আগে থেকেই জানত যে অনামিকা ঠিক কী বলতে এসেছে। তাদের মধ্যে একজন উঠে এসে সশব্দে দরজাটা ভেতর থেকে আটকে দিল, যা দেখে অনামিকার হৃৎস্পন্দন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। টাকা তো আমরা আদায় করবই, কিন্তু আজ আলোচনার বিষয়বস্তুটা একটু অন্যরকম হবে, তাদের একজন অত্যন্ত নিচু ও কামাতুর স্বরে বলল। এই বাক্যটি শোনামাত্রই অনামিকার সারা শরীরে এক তীব্র ভয়ের স্রোত বয়ে গেল। সে স্পষ্ট বুঝতে পারল এই গোলকধাঁধা শুধু টাকার জন্য নয়। সে পিছিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করল, কিন্তু দরজা ছিল রুদ্ধ আর তারা 3 জন হায়নার মতো তার সামনে দাঁড়িয়েছিল।
সে ডুকরে কান্দে কান্দে বিনতি করল যে সে এখানে শুধু কথা বলতে এসেছে, কিন্তু পাষণ্ডদের কেউ তার আকুলতায় কর্ণপাত করল না। ঠিক সেই মুহূর্তে সে উপলব্ধি করল যে রাজ তাকে পরিকল্পিতভাবে এই মরণফাঁদে বলি দিয়েছে। হঠাৎ তার নজরে পড়ল দরজার পাশের একটি খিল আলগা হয়ে আছে। যেই না একজন লোক তার দিকে হাত বাড়াল, অনামিকা নিজের শরীরের শেষ বিন্দু শক্তি দিয়ে তাকে সজোরে ধাক্কা দিল এবং ক্ষিপ্র গতিতে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। অন্ধকার সিঁড়ি দিয়ে নামার সময় সে বহুবার ভারসাম্য হারিয়ে পড়ল। তার হাঁটু ছলে গিয়ে রক্তপাত শুরু হলো, হাতের কোনোই দেওয়ালে লেগে ছিঁড়ে গেল, কিন্তু সে প্রাণপণে দৌড়াতে থাকল। নিচে নেমে সে উদ্ভ্রান্তের মতো চারিদিকে রাজকে খুঁজল, কিন্তু রাজকে কোথাও দেখা গেল না। সে মর্মাহত হয়ে বুঝে নিল যে রাজ তাকে যমদূতের হাতে তুলে দিয়ে নিজে চম্পট দিয়েছে। সেই মুহূর্তে অনামিকার স্বপ্নভঙ্গের যন্ত্রণায় মন ভেঙে চুরমার হয়ে গেল, কিন্তু প্রাণ বাঁচানোই ছিল তার প্রধান লক্ষ্য। সে সেই পুরো বাড়ি থেকে বের হয়ে মূল রাস্তার অভিমুখে দৌড়াতে লাগল। ঠিক তখনই পেছন থেকে দরজা খোলার ভারী শব্দ শোনা গেল এবং লোকগুলো চিৎকার করতে করতে তার পেছনে শিকারী কুকুরের মতো ধাওয়া করল। অনামিকা দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে থাকল। সে জানত না সে ঠিক কোথায় যাচ্ছে বা সামনে কি আছে। তার পায়ের যন্ত্রণা অসহ্য হয়ে উঠছিল, ফুসফুস ফেটে আসছিল আর চোখের দৃষ্টি আবঝা হয়ে আসছিল। তবুও সে থামার কথা ভাবল না, কারণ তার অবচেতন মন বলছিল থেমে যাওয়া মানেই মৃত্যু। দৌড়ানোর এক পর্যায়ে তার পা থেকে চটি দুটি খুলে হারিয়ে গেল, কিন্তু সে একবারও পেছনে ফিরে তাকানোর ঝুঁকি নিল না। এখন তার কাছে শুধুমাত্র জীবনের মূল্যই প্রধান। রাস্তাঘাট ছিল বিজন ও নিস্তব্ধ। মাঝে মধ্যে পথের ধারের বাতিগুলো জ্বলছিল আর দূরে কুকুরের ঘেউ ঘেউ শব্দ ভীতি বাড়িয়ে তুলছিল। প্রতিটি শব্দই তার মনে ত্রাসের সঞ্চার করছিল। তার মনে হচ্ছিল যে কোনো সেকেন্ড হয়তো তার জীবনের শেষ মুহূর্ত হবে। তার মাথায় শুধু একটি তীব্র অনুশোচনা ঘুরপাক খাচ্ছিল, কেন সে নিজের হিতাকাঙ্ক্ষী বাবা মায়ের কথা উপেক্ষা করল। দীর্ঘ পথ নিরন্তর দৌড়ানোর পর যখন তার শারীরিক সামর্থ্য প্রায় নিঃশেষ হয়ে এলো, ঠিক তখনই পেছনে থেকে ধাবমান পায়ের আওয়াজ আরও প্রকট হতে লাগল। তার মনে হল শয়তানগুলো এবার তাকে কবজা করে ফেলবে। ঠিক তখনই তার দুই চোখে এসে পড়ল সামনে থেকে এগিয়ে আসা একটি যানবাহনের জোরালো আলো। ওটাই ছিল সেই ত্রাণকর্তা অটো, যা অনামিকার জীবন প্রদীপ নিভে যাওয়ার হাত থেকে রক্ষা করল। কিন্তু সেই ক্ষণ পর্যন্ত অনামিকা জানত না তার ভাগ্য কি হবে। সে শুধু এটুকুই বুঝেছিল যে যদি এখন সে কোনো সাহায্য না পায়, তবে সে আর সূর্যোদয় দেখতে পারবে না। একরাশ আতঙ্ক, অসহ্য যন্ত্রণা আর তীব্র গ্লানি নিয়ে সে রাস্তার মাঝখানে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে পড়ল। তার শরীরের শেষ অবশিষ্টাংশ প্রাণশক্তিও তখন নিঃশেষিত। সেই ভয়ানক রাতে সে প্রথমবার মর্মে মর্মে উপলব্ধি করল যে ভুল মানুষকে মন দেওয়ার দাম কত ভয়ঙ্কর হতে পারে। যে মানুষটির সাথে সে সুখের সংসার গড়ার স্বপ্ন দেখেছিল, সেই আজ তাকে এই নিষ্ঠুর পরিণতির দিকে ঠেলে দিল। এখন তার জীবন মরণ এক অপরিচিত মানুষের দাক্ষিণ্যের ওপর ঝুলিছিল, যাকে সে কয়েক মুহূর্ত আগেও কোনোদিন দেখেনি। সেই সহৃদয় মানুষটিই ছিল মনসুর, যে কোনো প্রশ্ন না করে বিপন্ন অনামিকাকে নিজের অটোতে তুলে নিল এবং ওই হায়নাদের হাত থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে গেল। যখন অটোটি শহরের ব্যস্ত ও আলোকিত এলাকায় পৌঁছল, অনামিকার শারীরিক ও মানসিক অবস্থা এতটাই শোচনীয় ছিল যে সে সোজা হয়ে বসে থাকার ক্ষমতাও হারিয়ে ফেলেছিল। তার দুই হাত থরথর করে কাঁপছিল, চোখের কোণে জমেছিল শুকিয়ে যাওয়া অশ্রু, আর সারা শরীর ব্যথায় নীল হয়ে গিয়েছিল। মনসুর তাকে জলের বোতলে এগিয়ে দিল, কিন্তু সে সেটি ধরতে গিয়েও শিহরিত হচ্ছিল। মনে হচ্ছিল এখনও বুঝি কেউ তা ছিনিয়ে নেবে। কিছুক্ষণ পর তার যখন দীর্ঘশ্বাসগুলো স্বাভাবিক হতে শুরু করল, সে প্রথমবার শান্তভাবে অনুভব করল যে সে সত্যিই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। মনসুর অত্যন্ত বিনয়ের সাথে জানতে চাইল যে তাকে কোথায় পৌঁছে দিতে হবে, কিন্তু অনামিকার কাছে কোনো উত্তর ছিল না। কলকাতার এই বিশাল জনসমুদ্রে তার একান্ত নিজের বলতে কেউ অবশিষ্ট ছিল না। এমন কোনো ঠিকানা তার জানা ছিল না যেখানে সে নির্ভয়ে যেতে পারে। শিলিগুড়ির সেই পৈতৃক ভিটায় ফেরার কথা ভাবতেই তার মনে লজ্জার গ্লানি আর অজানার ভয়ে একাকার হয়ে উঠল। তার মনে হচ্ছিল সে নিজের হাতেই নিজের সাজানো জীবনটা ধ্বংস করে ফেলেছে। সে অপরাধীর মতো মাথা নিচু করে কান্নায় ভেঙে পড়ল এবং নিচু স্বরে জানাল যে তার যাবার মতো কোনো আশ্রয় নেই। এই কথা শুনে মনসুর কিছুক্ষণ নীরবতা পালন করল। তারপর সে প্রস্তাব দিল যে যদি অনামিকা তাকে বিশ্বাস করে, তবে সে তাকে একটি নিরাপদ ঠিকানায় রেখে আসতে পারে। মনসুর তাকে একটি ছোট নার্সিংহোমের কাছে নিয়ে গেল, যেখানে সে নিয়মিত যাতায়াত করত এবং ওখানকার কর্মীদের সাথে তার সুসম্পর্ক ছিল। সে ভেতরে গিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলল এবং অনামিকার করুণ পরিস্থিতির কথা সবিস্তারে বর্ণনা করল। অনামিকার জীর্ণ দশা দেখে ওখানকার আধিকারিকের মনে করুণার উদ্রেক হল।
তিনি বললেন, যদি অনামিকা কাজ করতে ইচ্ছুক হয় তবে তাকে রিসেপশন বিভাগে একটি অস্থায়ী দায়িত্ব দেওয়া যেতে পারে এবং সেই সাথে তার থাকার জন্য ছোট্ট একটি কামরার ব্যবস্থাও হবে। এই আশার বাণী শুনে অনামিকার চোখে আবার অশ্রু দেখা দিল, তবে এবার তা আতঙ্কের নয়, ছিল স্বস্তির ও কৃতজ্ঞতার। তার মনে হল ঘোর অমানিসার মাঝে কেউ বুঝি একটি আশার মোমবাতি জ্বালিয়ে দিল। পরবর্তী কয়েকটা মাস তার জন্য ছিল অগ্নি পরীক্ষার মতো, কিন্তু সে অবশেষে নিরাপদ ছিল। শরীরের বাইরের আঘাতগুলো সময়ের নিয়মে সেরে গেল, কিন্তু হৃদয়ের ক্ষতগুলো তখনও দগদগে। প্রতি রাতে ঘুমানোর সময় সেই দুঃসহ স্মৃতিগুলো তার স্বপ্নে হানা দিত এবং সে আতঙ্কে ঘামতে ঘামতে জেগে উঠত। নার্সিংহোমের দিদিরা তাকে অভয় দিতেন এবং বলতেন যে সে এখন সম্পূর্ণ বিপদমুক্ত। মনসুরও নিয়ম করে নয়, তবে মাঝে মধ্যে এসে তার খবর নিয়ে যেত। সে বেশি কথা বলতো না, শুধু স্নেহমাখা গলায় জিজ্ঞাসা করত সব ঠিকঠাক চলছে কিনা। তার এই নিখাদ ও নিঃস্বার্থ আচরণ অনামিকার অশান্ত মনে এক অদ্ভুত প্রশান্তি বয়ে আনত। ধীরে ধীরে অনামিকা কাজের খুঁটিনাটি রপ্ত করতে শুরু করল। মানুষের সাথে যোগাযোগ রাখা, রেজিস্টার রক্ষণাবেক্ষণ করা, ফোন কল গ্রহণ করা, এই সব কিছুই তার কাছে নতুন ছিল, কিন্তু সে গভীর নিষ্ঠার সাথে কাজ শিখছিল। এখন সে অনুভব করতে শিখল যে কোনো পুরুষের অবলম্বন ছাড়াও সে নিজের পায়ে দাঁড়াতে পারে। আগে যে মেয়েটি নিজের দৈহিক সৌন্দর্য আর অহংকারী স্বপ্ন নিয়ে গর্ববোধ করত, সেই এখন জীবনের ছোট ছোট প্রাপ্তিতেই অপার আনন্দ খুঁজে পাচ্ছিল। সে অনুধাবন করল যে প্রকৃত সুখ বাহ্যিক আড়ম্বরে নেই, বরং তা আছে মনের শান্তি ও সততার মধ্যে। একদিন অনামিকা দ্বিধা কাটিয়ে মনসুরকে জিজ্ঞেস করল যে সে কেন সেদিন জীবনের ঝুঁকি নিয়ে তাকে সাহায্য করেছিল, অথচ তাদের মধ্যে কোনো পরিচয়ই ছিল না। মনসুর এক অমলিন হাসি হেসে জবাব দিল যে সেই রাতে যদি সে তার নিজের বোন বা কন্যাকে ওভাবে বিপদে পড়ে থাকতে দেখত, তবে কি সে মুখ ফিরিয়ে থাকতে পারত? এই উত্তর শুনে অনামিকার চোখ সজল হয়ে উঠল, কারণ বহু সময় পর কেউ তাকে একজন মানুষের মর্যাদায় বিচার করল, কোনো জড়বস্তু বা ভোগের সামগ্রী হিসেবে নয়। সেই লগ্ন থেকেই তাদের মধ্যে এক আত্মিক ও সুদৃঢ় ভরসার সম্পর্ক তৈরি হল। তারা খুব একটা বাক্যালাপ করত না, কিন্তু তাদের প্রতিটা সাক্ষাতে এক অনাবিল সুস্থি বিরাজ করত। সময়ের সাথে সাথে অনামিকা তার হারানো আত্মবিশ্বাস ফিরে পেল। সে তার অতীত কাহিনী সচরাচর কাউকে বলত না, কিন্তু মনসুরের সাথে কথা বলতে বলতে একদিন তার মনের বাঁধ ভেঙে গেল এবং সে নিজের জীবনের সব সত্যি ঘটনা অকপটে স্বীকার করল। সে জানালো কিভাবে সে তার আপনজনের পরামর্শ তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিল, কিভাবে অলিক মরিচিকার পেছনে ছুটেছিল এবং কিভাবে সেই বিশ্বস্ত মানুষটি তাকে চিরতরে শেষ করে দিতে চেয়েছিল। সে রোদন করতে করতে বারবার নিজেকে অপরাধী সাব্যস্ত করছিল। মনসুর অত্যন্ত প্রশান্ত কণ্ঠে শুধু বলল যে মানুষ মাত্রেই ভুল হতে পারে, কিন্তু সেই ভুলের গহ্বরেই জীবন সমাপ্ত হয়ে যায় না। এই কথাগুলো শোনার পর অনামিকার প্রথমবার মনে হল যে সম্ভবত সে এবার নিজেকে ক্ষমা করার সাহস অর্জন করতে পারবে। কয়েক মাস অতিবাহিত হওয়ার পর অনামিকা যেন এক সম্পূর্ণ নতুন মানুষে রূপান্তরিত হল। এখন তার চোখে মুখে দম্ভের ছায়া নেই, বরং এক প্রগাঢ় জীবনবোধ ও ধীরতা কাজ করে। সে তার কর্মক্ষেত্রে অত্যন্ত পটু হয়ে উঠেছিল এবং কর্তৃপক্ষ তার উপরে অগাধ আস্থা স্থাপন করেছিলেন। মনসুরের সাথে তার সৌহার্দ্য এক অনন্য উচ্চতায় পৌঁছেছিল। একদিন মনসুর অত্যন্ত লাজুক মুখে অনামিকাকে প্রস্তাব দিল যে যদি তার সম্মতি থাকে তবে সে তাকে সারা জীবনের জন্য নিজের করে নিতে চায়। সে কোনো রাগঢাক না করে বলল যে তার কাছে কোনো বিলাসিতা বা অঢেল ঐশ্বর্য নেই, কিন্তু সে অনামিকাকে সর্বোচ্চ সম্মান আর নিখাদ নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। এই প্রস্তাব শুনে অনামিকা কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেল, কারণ ঠিক এই আশ্রয়টুকুরই তার জীবনের সবচেয়ে বেশি অভাব ছিল। বহু চিন্তাভাবনার পর সে মনসুরকে সম্মতির কথা জানাল। এবার তার নেওয়া সিদ্ধান্তে কোনো অলীক কল্পনা ছিল না, বরং ছিল খাঁটি বাস্তববোধ। তারা দুজন অত্যন্ত সাধারণভাবে একটি মন্দিরে বিবাহ বন্ধনে আবদ্ধ হল, কোনো জাঁকজমক বা বাহ্যিক প্রদর্শন ছাড়াই। বিবাহের পর অনামিকা জীবনের সেই পরম শান্তিটি খুঁজে পেল, যা সে আগে কখনো অনুভব করেনি। এখন তার আর এই আশঙ্কা কাজ করত না যে কেউ তাকে মাঝপথে ফেলে চলে যাবে বা বিশ্বাসের অমর্যাদা করবে। মনসুর তার প্রতিটি পদক্ষেপে এক অটল বটবৃক্ষের মতো ছায়া দিয়ে যেত, এবং এটাই ছিল অনামিকার কাছে শ্রেষ্ঠ পাওনা। কিছুদিন পর অনামিকা তার দীর্ঘদিনের বিচ্ছেদের পর বাবা মায়ের সাথে যোগাযোগ করার সংকল্প করল। যখন সে ফোনের বোতাম টিপছিল, তার আঙুলগুলো থরথর করে কাঁপছিল।
কিন্তু যখনই ওপার থেকে মায়ের মমত্তাময়ী স্বর ভেসে এলো সে কান্নায় ভেঙে পড়ল। সে নিজের সব অবুঝপনা আর ভুলের কথা জানিয়ে মার্জনা ভিক্ষা করল। তার বাবা মা তাকে তিরস্কার করার পরিবর্তে শুধু এই কামনাই করলেন যে সে যেন সুখে থাকে, কারণ তাদের কাছে কন্যার মঙ্গলই ছিল পরম কাপ্তি। কয়েক মাস পর সে মনসুরের সাথে শিলিগুড়িতে নিজ গৃহে ফিরে গেল এবং দীর্ঘ কয়েক বছর পর নিজের পরিচিত চৌকাঠে পুনরায় পদক্ষেপ করল। সেখানে তাকে ক্রোধ দিয়ে নয়, বরং অনুতপ্ত চোখের জল আর গাঢ় আলিঙ্গন দিয়ে বরণ করে নেওয়া হল। বর্তমানে অনামিকা আর সেই পূর্বের চঞ্চলা আর অবুঝ মেয়েটি নেই। সে জীবনের সবথেকে নির্মম বাস্তবকে প্রত্যক্ষ করেছে এবং তা থেকে শ্রেষ্ঠ শিক্ষা গ্রহণ করেছে। সে আজ উপলব্ধি করেছে যে রূপ, লাবণ্য, অগাধ অর্থ আর আকাশচুম্বী উচ্চাকাঙ্ক্ষা সবই অর্থহীন, যদি না জীবনের সাথীটি সৎ আর নির্ভরযোগ্য হয়। আজ সে এক অত্যন্ত সাধারণ কিন্তু অসীম সুখী জীবন অতিবাহিত করছে, যেখানে কোনো মেকি আভিজাত্য নেই, কিন্তু রয়েছে একরাশ অকৃত্রিম ভালোবাসা। যে মেয়েটি একদিন এক ভুল সিদ্ধান্তের কবলে পড়ে নিরেট অন্ধকারে হারিয়ে গিয়েছিল, সেই আজ অন্য কারোর জীবনের দিশারি হয়ে উঠতে সক্ষম হয়েছে। আর এবার সে নিশ্চিত ছিল যে তার জীবনের ভিত্তি কোনো বালির বাঁধের ওপর নয়, বরং এক অটুট বিশ্বাস ও ভালোবাসার ভিত্তির ওপর দণ্ডায়মান। কিন্তু এখন আপনারা বিচার করে দেখুন, আপনাদের কি মনে হয়, অনামিকার এই বিপর্যয়ের জন্য কি তার দম্ভ আর অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তই দায়ী ছিল না? আর আপনি যদি মনসুরের অবস্থানে থাকতেন, তবে কি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে একজন অজ্ঞাত পরিচয় তরুণীকে সাহায্য করতেন, নাকি ঝামেলা এড়াতে গতি বাড়িয়ে চলে যেতেন? কমেন্ট বক্সে আপনাদের মহামূল্যবান মতামত অবশ্যই প্রদান করবেন, কারণ হয়তো আপনার একটি মন্তব্য কারোর দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিতে পারে, অথবা কাউকে কোনো ভয়ানক ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখতে পারে। আর এই জীবনমুখী কাহিনীটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তবে এই ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পুনরায় দেখা হবে নতুন কোনো এক জীবন সংগ্রামের কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা নিজেদের যত্ন নিন।